ওয়েলকাম টু দাস কোচিং। এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন। তাহলে আমাদের টপিকটা হচ্ছে কনসেপ্ট অফ স্কিমিং অ্যান্ড স্ক্যানিং, স্বচ্ছ পাঠ, অস্বচ্ছ পাঠ এবং পুঙ্খানুপুঙ্খ পাঠের ধারণা। অস্বচ্ছ পাঠ এবং পুঙ্খানুপুঙ্খ পাঠ, এই জিনিসটা মানে কি, এটা নিয়ে আজকে ডিসকাস করব। অস্বচ্ছ পাঠ, স্বচ্ছ পাঠ, অস্বচ্ছ পাঠ। স্বচ্ছ পাঠ বলতে প্রথমে কি সেটা নিয়ে আলোচনা করব। দেখবেন যে যদি আপনি কোনো একটা টপিক নিয়ে আলোচনা পড়েন, কোনো একটা বই পড়েন, স্বচ্ছ পাঠ বলতে যেটা আপনার বইটা পড়লে আপনি বইটা মানে পয়েন্ট থেকে শুরু করে বিষয়বস্তু সহজভাবে বুঝতে পারবেন। মানে এটার জন্য আপনাকে কোনো রকম পয়েন্ট দেখতে হবে না বা কোনো ফুটনোট দেখতে হবে না, বা এটার জন্য আপনাকে সূচিপত্র দেখতে হচ্ছে না, কি কি কন্টেন্ট গুলো দেখতে হচ্ছে না। বইটা আপনার যে টপিকটা আপনার সামনে আছে, সাবজেক্ট টপিকটা, সেই টপিকটা একবার চোখ দিয়ে দেখলে আপনার কাছে পরিষ্কার বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে স্বচ্ছ পাঠ। যেমন ধরুন একটা কবিতা, কবিতা কি স্বচ্ছ পাঠের মধ্যে পড়ছে? কবিতা যে আপনি দেখে বুঝতে পারছেন যে কবিতা, ঠিক আছে। এবার কবিতা মানে কি, এবার আপনি কবিতাগুলো আপনি যখন লাইনগুলো পড়বেন তখন সেই কবিতার বিষয়গুলো আপনার কাছে আরো সহজ সরল ভাবে হবে। তো এটা হচ্ছে স্বচ্ছ পাঠ। এবার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অস্বচ্ছ পাঠ, অর্থাৎ স্বচ্ছ নয়। কেন স্বচ্ছ নয় সেটাই আমরা বুঝবো। দেখবেন যে কিছু কিছু পাঠ, যখন আমাদের পাঠ মানে আপনার রিডিং পড়তে হয় বা পড়তে হয়, তখন আমরা কি করি যে তার শিরোনামটা কি, উপশিরোনাম কি আছে, মূল বাক্যগুলো কি আছে, মূল পয়েন্টগুলো কি আছে, উপসংহারটা কি আছে, এগুলো দেখে আমরা বোঝার চেষ্টা করি যে এটার ভিতরে বিষয়বস্তু কি আছে। আমরা কিন্তু টোটাল বিষয়টা পড়ি না, ঠিক আছে। এটা হচ্ছে অস্বচ্ছ পাঠের ধারণা। অর্থাৎ আমরা যখন কোনো বিষয়বস্তু মানে কোনো একটা টপিক যখন আমাদের সামনে উপস্থাপন করা হয়, সেই টপিকটা যখন আমরা ডিটেলস না পড়ে বা বিষয়বস্তুকে না পাঠ করে তার কিছু কিছু অংশকে দেখে বোঝার চেষ্টা করি বা সারমর্ম বোঝার চেষ্টা করি, সেই পাঠটা হচ্ছে অস্বচ্ছ পাঠ। দেখুন, অস্বচ্ছ পাঠ হলো এমন একটি পাঠ কৌশল যার মাধ্যমে কোনো লেখার মূল ভাব বা সারমর্ম দ্রুত বোঝা যায়। অর্থাৎ শব্দ বাক্য না পড়ে বরং শিরোনাম, উপশিরোনাম, প্রথম ও শেষ বাক্য, হ্যাঁ বলুন। আমি যখন নোটটা তৈরি করে দেব, এটা ডিটেলস করে, ঠিক আছে, আরো কিছু ডিটেলস হয়তো এনে অ্যাড করে দেবো, করে যখন নোটসটা তৈরি করে দেবো তখন আমি উল্লেখ করে দেবো ইউনিট কত, ইউনিটের কোন নম্বর কোর্স ইউনিট উল্লেখ করে বিষয়টা দিয়ে দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা যেটা বুঝলাম যে অস্বচ্ছ পাঠের বিষয় হচ্ছে কি, আমরা কোনো পাঠ বা কোনো লেখার মূল ভাববস্তু বোঝার জন্য আমরা কি করি, সেটা পাঠের প্রতিটি বাক্য বা প্রতিটি লেখা পড়ি না, তার শিরোনাম, উপশিরোনাম, প্রথম বা শেষ বাক্য, তার শব্দ, মূল শব্দগুলো পড়ে আমরা বোঝার চেষ্টা করি এই লেখার মূল ভাব বা সারমর্ম কি আছে। সেই পাঠটা হচ্ছে অস্বচ্ছ পাঠ। মানে পাঠটা পুরোপুরি আমাদের কাছে ক্লিয়ার নয়, কিন্তু তার অর্থ আমরা বুঝতে পারি। সাধারণত নতুন বই, প্রতিবেদন, নিবন্ধ সম্পর্কে দ্রুত ধারণা নেওয়ার জন্য এই কৌশলটি ব্যবহার করা হয়। এটা একটা কৌশল পাঠের। এটা কখন ব্যবহার করা হয়? নতুন বই, আপনি একটা বই কিনতে বই মেলাতে গিয়ে বই নিচ্ছেন বা বই কিনছেন, বই কিনছেন, তখন সেক্ষেত্রে কি হবে, আপনি টোটাল বিষয়বস্তুকে আপনি বইটা তো সম্পূর্ণ সেই মুহূর্তে পড়া সম্ভব নয়। এবার আপনি বইটা নিলেন, বইটা হাতে নিচ্ছেন এবং সেখানে দেখলেন যে ভূমিকাগুলো কি আছে, এটা কন্টেন্টটা কি, ভিতরে লেখা কিছু বিষয়গুলো পড়লেন, পড়ে আপনার মনে হলো যে না, বইটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আমি বইটা নিতে পারি। তারপর কোনো একটা প্রবন্ধ আপনার সামনে এলো, প্রবন্ধটা আপনার পড়ার টাইম নেই বা সময় নেই, কিন্তু প্রবন্ধের মধ্যে কি আছে, মূল বস্তুটা কি, কি বোঝাতে চেয়েছে, আপনি বোঝার জন্য আপনি দ্রুত কিছু পয়েন্ট গুলো আপনি চোখ বুলালেন, সেটা হচ্ছে অস্বচ্ছ পাঠ। তো এটা কি হয়,
এতে সময় সাশ্রয়ী হয়, লেখার সামগ্রিক বিষয়বস্তু বোঝার ক্ষেত্রে কার্যকর। মানে এটা একটা কৌশল, যে কৌশলটা সময় সাশ্রয় করে এবং লেখার যে বিষয়বস্তু সেটা মোটামুটি বুঝতে সাহায্য করে। তবে এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য রয়েছে? দ্রুত পড়া, অর্থাৎ লেখার প্রতিটি শব্দ পড়ার পরিবর্তে দ্রুত মূল ধারণা বোঝার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ যে বিষয়বস্তু আমরা বিষয়বস্তু বোঝার জন্য, মূল ভাব বোঝার জন্য আমরা এই অস্বচ্ছ পাঠকে ব্যবহার করি। তারপরে প্রধান ভাব বোঝা। প্রধান ভাব অর্থাৎ লেখার সারমর্ম বা লেখার মূল ভাব, বা দেখা যাচ্ছে যে আপনি আপনার কাছে একটা কোনো একটা প্রতিবেদন বা খবর এলো। খবরে কোনো একটা খবর পড়ছেন বা কোনো একটা প্রতিবেদন পড়ছেন। এবার সেই প্রতিবেদন পড়ার সময় আপনার সময় নেই। আপনি মূল ভাবটা বোঝার চেষ্টা করছেন। আপনি আ হেডলাইনটা পড়লেন, বিষয়বস্তুগুলো একটু পড়লেন, দেখলেন যে হ্যাঁ, এটা কি বোঝাতে চেয়েছে। তাহলে বোঝার পর আপনি রেখে দিলেন যে পরে সময় করে ডিটেইলসটা পড়বেন। মানে আপনার কাছে তথ্যটা এলো কিন্তু পূর্ণাঙ্গ রূপে এলো না। একটা অস্বচ্ছ ভাব থেকে, মানে দেখবেন যে কিছু ঘোষা কাজ যেমন দেখা যায় কিন্তু পরিষ্কার দেখা যায় না। দেখা যাচ্ছে যে একটা গাছ বা একটা মানুষ আ জানলার পাশ দিয়ে হেঁটে গেল বা কিছু একটা গেল। মানে বুঝতে পারলেন যে কিছু একটা গেল, গাড়ি গেল বা লোক গেল। কিন্তু পরিষ্কার নয়। পরিষ্কার ভাবটা বুঝতে পারলেন না। ঠিক আছে? তো এই পরিষ্কার ভাবটা না বোঝার আ জন্য, মানে বুঝতে না পারার জন্য আপনার লেখাটা কিন্তু বিষয়বস্তুটা পুরোপুরি ক্লিয়ার হলো না। ঠিক আছে? এটা একটা এই অস্বচ্ছ পাঠের একটা অসুবিধা। সুবিধাও যেমন আছে, সুবিধাও হচ্ছে দ্রুত পড়া যায়। প্রধান ভাবগুলো বোঝা যায়। এটা সুবিধার মধ্যে পড়ছে। অসুবিধাগুলো কি? যদি অস্বচ্ছতার অসুবিধাগুলো আসে। ২ নম্বরের জন্য খুবই ইম্পোর্টেন্ট। দেখবেন ইপিসি 1 এর ৫ নম্বর আর ২ নম্বর। ঠিক আছে? ৫ নম্বর আর ২ নম্বর এই বিষয়গুলো, আ এ ৫ নম্বর, ২ নম্বর প্রশ্নগুলো আসে। কারণ প্রশ্নের কোয়েশ্চেন মার্ক থাকে 25 মার্কস। তো ২ নম্বরের জন্য খুবই ইম্পোর্টেন্ট অস্বচ্ছ পাঠটা। মানে অস্বচ্ছ এই টপিকটা খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। সাধারণ ধারণা, অর্থাৎ লেখার লেখার যে ধারণা, সাধারণ লেখার বিস্তারিত তথ্য এড়িয়ে শুধু সাধারণ ধারণা বা প্রধান পয়েন্ট চিহ্নিত করা হয়। লেখার বিষয়বস্তু তথ্য এড়িয়ে শুধু সাধারণ ধারণা বা প্রধান পয়েন্টগুলো চিহ্নিত করা হয়। তো এবার আমরা পরের যে পয়েন্টটা, সময় সাশ্রয়ী। অর্থাৎ অল্প সময়ে লেখার বিষয়বস্তু সম্পর্কে সামগ্রিক ধারণা পাওয়া যায়। অভ্যাস অভ্যাসগত দক্ষতা, অর্থাৎ নিয়মিত চর্চার মাধ্যমে এটি দ্রুত এবং কার্যকর হয়ে ওঠে। অর্থাৎ এটাও একটা নিয়মিত চর্চার বিষয়, যে আপনি কোনো একটা বিষয় চট করে বুঝতে চাইছেন, আপনাকে এই কৌশলটা প্রয়োগ করলেন, সেটা আপনাকে চর্চা করতে হবে। এটা দক্ষতার একটা বিষয় থাকে, যে আপনি কত তাড়াতাড়ি বিষয়বস্তু বুঝে নিয়ে বুঝতে পারছেন, সেটাও একটা চর্চা। যেমন আমরা খবরের কাগজ বা খবরগুলো চট করে বুঝতে পারি। কেন বুঝতে পারি? কারণ আমাদের বিভিন্ন চর্চা রয়েছে। প্রতিদিন খবরগুলো দেখি বা খবরের হেডলাইনস গুলো দেখে, দেখে আমাদের মধ্যে একটা অভিজ্ঞতা চলে এসছে, যে হেডলাইনস গুলো দেখে বা বিষয়বস্তু দেখে মোটামুটি আমরা আন্দাজ করতে পারি যে কি খবর থাকতে পারে বা কি খবর আছে। ঠিক আছে? তো এটা একটা দক্ষতা একটা বিষয়ের মধ্যে পড়ছে। নিয়মিত চর্চার বিষয়। নেক্সট হচ্ছে বিশ্বস্ত বিশ্বস্ত অংশে মনোযোগ। অর্থাৎ বিশ্বস্ত অংশ অর্থাৎ গুরুত্বপূর্ণ অংশ। বা প্যারাগ্রাফের ১ম বা শেষ বাক্যে মনোযোগ দেওয়া হয়। পুরোপুরি বাক্যকে না পড়ে প্যারাগ্রাফ যদি থাকে, তার ১ম বাক্যটার বিষয়গুলো কি আছে আর শেষের বিষয়গুলো কি আছে, এই বিষয়গুলোর প্রতি বেশি করে মনোযোগ দেওয়া হয়। অর্থাৎ গুরুত্বপূর্ণ অংশগুলোকে দেওয়া হয়। গবেষণার সহায়ক, অর্থাৎ গবেষণা বা নতুন বই পড়ার আগে এর বিষয়বস্তু যাচাই করতে সাহায্য করে। বা কোনো একটা গবেষণা করছেন, সেক্ষেত্রে কি দ্রুত বিষয়বস্তু আপনি জানতে চান বা দ্রুত বিষয়বস্তু আপনি উপলব্ধি করতে চান, সেক্ষেত্রে আপনাকে মোটামুটি শুধু ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো দেখতে হবে, কনটেন্ট গুলো দেখতে হবে। দেখে আপনি মোটামুটি সেই বিষয় সম্পর্কে জানতে পারবেন। এবং বা গবেষণা ক্ষেত্রেও এটি সহায়তা করে, যে কি গবেষণা হচ্ছে বা কোন টপিকের উপর গবেষণা হচ্ছে, দ্রুত বোঝার জন্য এই কৌশলটা খুবই কার্যকরী। কম মনোযোগী পাঠ, অর্থাৎ গভীর বিশ্লেষণের প্রয়োজন হয় না। কেবল অল্প মনোযোগ দিয়েই আপনি বিষয়বস্তুকে বুঝতে পারবেন। নেক্সট হচ্ছে দৃষ্টি নির্ভর। চোখ দিয়ে দ্রুত পুরো লেখা স্ক্যানিং করে তথ্য সংগ্রহ করা হয়। আমরা যখন স্ক্যান করি,
ঠিক তেমনি চোখও তো আমাদের স্ক্যান করে। তো সেই চোখ দিয়ে স্ক্যান করে নিই। বিষয়বস্তু কি আছে একবার মোটামুটি করে যেটা স্ক্যান করে নিই। স্ক্যান করে যে ইম্পোর্টেন্ট পয়েন্ট গুলো পাই, সেই পয়েন্ট গুলোকে একবার দেখে নিই। দেখে নেওয়ার পর আমরা বিষয়বস্তু বোঝার চেষ্টা করি যে এর মধ্যে কি আছে। পরীক্ষার প্রস্তুতিতে কার্যকর। পরীক্ষার আগে বা পরীক্ষার ক্ষেত্রে বা যখন শিক্ষার্থীরা কি করে পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা দেওয়ার জন্য কোনটা তৈরি হচ্ছে বা পরীক্ষা কিছুক্ষণ বাকি আছে সে মুহূর্তে নোটস গুলো একটু চোখ বুলে নেয়। কি আছে জাস্ট চোখ পয়েন্ট গুলো দেখে নেয়। তো এই জন্য এই অস্বচ্ছ পাঠটা সেক্ষেত্রে খুবই কার্যকর। এখানে 10টা পয়েন্ট দেওয়া আছে এজন্যই খুব ছোট ছোট করে যে পয়েন্ট গুলো পড়লে মনে থাকবে এবং লেখার সময় লিখতে পারবেন। এজন্য আমরা যেমন যতগুলো নোটস গুলো দেখবেন যে বেশি বেশি করে পয়েন্ট দেওয়া থাকে। কিন্তু এত পয়েন্ট আপনি টেক্সট বুকে কোথাও পাবেন না। এগুলো সবগুলো তৈরি করা হয়েছে। হ্যাঁ, কিছু কিছু ভাষাগত ইয়ে আছে সেগুলোকে আপনি নিজের মতন করে আপনি নিজের মতো করে তৈরি করবেন। ঠিক আছে? নেক্সট হচ্ছে এটা একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ হ্যাঁ, এটা হচ্ছে স্কিমিং এটা। স্কিম, স্কিমিং এটা। আমরা বইটা স্কিপ কর। স্কিপ থেকে স্কিমিং বিষয়টা আসছে যে মানে পুরো বিষয়টা না পড়ে জাস্ট খালি তার মূল ভাবটা বোঝার জন্য। মূল ভাবটা জিসটা বোঝার জন্য। ঠিক আছে? এবার হ্যাঁ। হ্যাঁ, সেরকম ঠিক সেরকম। একটা উদাহরণ দেওয়া আছে। সেই উদাহরণগুলো আপনার নিজের মতন করে যখন লিখবেন, নিজের মতো করে উদাহরণ দেবেন। যে একটা দীর্ঘ নিবন্ধের সারমর্ম জানার জন্য অস্বচ্ছ পাঠ ব্যবহার করা যায়। শিরোনাম, উপশিরোনাম এবং প্রতিটি অনুচ্ছেদের ১ম বাক্যগুলি পড়ে দ্রুত নিবন্ধটির মূল বিষয়বস্তু বোঝা যায়। তাই উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে। এবার নেক্সট আসছি পুঙ্খানুপুঙ্খ পাঠ। স্ক্যানিং, যেমন আমরা যখন মোবাইলে স্ক্যান করি বা স্ক্যানার দিয়ে স্ক্যান করা হয় তখন যা আছে তাই বের হয়। ঠিক তেমনি পুঙ্খানুপুঙ্খ পাঠ মানে এটার উপর বেস করে বুঝতে পারছেন যে আমরা যে পাঠটার যে নিই মানে রিডিংটা পড়ি পুঙ্খানুপুঙ্খ বিষয় যেমন কবিতা বলুন গল্প বলুন উপন্যাস বলুন আমরা কি করি পুঙ্খানুপুঙ্খ বোঝার চেষ্টা করি তার বিষয়টা কি এখানে লেখক কি বলতে চেয়েছেন এই অর্থটা কি এই অর্থটা কত রকম কিভাবে ব্যবহার করা হয় ঠিক আছে কারণ সাহিত্যের ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে একটা বিষয়ে দুটো অর্থ থাকে অনেক অনেক ক্ষেত্রে একটা কবিতা দুরকম অর্থ থাকে তো সেক্ষেত্রে কি তার পুঙ্খানু বিষয়গুলো জানার জন্য এই পদ্ধতি বা এই কৌশলটা ব্যবহার করা হয় স্ক্যানিং হলো একটি দ্রুত পাঠ কৌশল যা বিশেষ করে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করার জন্য ব্যবহৃত হয় এই কৌশলে পাঠকের লক্ষ্য থাকে শুধু নির্দিষ্ট শব্দ সংখ্যা তারিখ নাম কোনো বিশেষ অর্থ খুঁজে বের করা অর্থাৎ আপনাকে বিষয়গুলোকে বোঝার জন্য এখানে সবই কিন্তু দ্রুত পাঠের মধ্যেই পড়ছে পাঠ ২ রকম। একটা হচ্ছে একটা পাঠ ১ম এ পাঠ হচ্ছে ২ রকম। একটা সরব পাঠ, নীরব পাঠ। সরব পাঠের মধ্যে ২ রকম পাঠ আছে। একটা হচ্ছে দ্রুত পাঠ, আরেকটা হচ্ছে ধীর গতিতে পাঠ। অনেকে জোরে পড়েন, জোরে পড়েন এবং দ্রুত পড়েন। অনেকে জোরে পড়েন কিন্তু আস্তে পড়েন। ঠিক আছে? তো এই দ্রুত পাঠের মধ্যেই পড়ছে। আপনি কোনো কবিতা বা গল্প পড়ছেন, আপনি কিন্তু নির্দিষ্ট একটা মাত্রায় পড়ছেন। ধীরে আস্তে পড়ার এখন ব্যাপার নেই। আপনি একটা নির্দিষ্ট গতিতে পড়ছেন। সেই পড়ার ফলে কি আপনার কিছু তথ্য জানতে চাইছেন যে লেখক এখানে কি বলতে চেয়েছে বা কোনো একটা ঘটনা কত তারিখে ঘটেছে বা কোনো একটা বিশেষ কোনো নাম খোঁজার চেষ্টা করছেন। তখন এই পুঙ্খানুপুঙ্খ পাঠটা কাজে লাগে। যে আপনি স্ক্যান যেমন করে বিষয়গুলো বোঝার চেষ্টা করি কোথায় কি আছে খুঁজে বের করি ঠিক তেমনি আমরা এই পদ্ধতির মাধ্যমে আমরা খোঁজার চে- বিষয়বস্তু খোঁজার চেষ্টা করি তাহলে পুঙ্খানুপুঙ্খ পাঠের সময় পুরো লেখাটি পড়ার পরিবর্তে পাঠক দ্রুত চোখ বুলিয়ে প্রয়োজনীয় তথ্যটি চিহ্নিত করে আচ্ছা এখানে একটা বিষয় আছে যে অনেক সময় কি হয় সবসময় পড়ার প্রয়োজন হয় না পুঙ্খানুপুঙ্খ পাঠেও অস্বচ্ছ পাঠের মতনই কিন্তু অস্বচ্ছ পাঠে যেমন জাস্ট খালি পয়েন্ট গুলো দেখা হয় এখানেও কিছু পয়েন্ট গুলো দেখা হয় এখানেও পয়েন্ট গুলো দেখা হয় তবে এখানে স্ক্যানের মতো কি এখানে দুটো খোঁজার চেষ্টা করা হয় ওখানে অত খোঁজার ব্যাপার থাকে না মানে এই যদি পার্থক্য বলি তাহলে ওখানে কি অত খোঁজার ব্যাপার থাকে না আপনার সামনে যা আছে দেখে নিলেন হয়ে গেল এখানে খুঁজতে হচ্ছে আপনার কোন পৃষ্ঠায় আছে দেখা যাচ্ছে একটা নাম খুঁজছেন ২-৩টা পৃষ্ঠার পর আছে
বা তারিখ খুঁজছেন, ৪-৫টা পৃষ্ঠার পর আছে। সে তারিখটা খোঁজার জন্য দ্রুত পাঠ হাত বুলাতে বুলাতে হচ্ছে। আপনি বিষয়গুলো পড়ছেন, দ্রুত পড়ছেন। পড়ে সেই টপিক, সেই তারিখটা বা সেই নামটা বা সেই সংখ্যাটা খোঁজার চেষ্টা করছেন। সেটা হচ্ছে পুঙ্খানুপুঙ্খ পাঠ। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে কিছু, কিছু বিষয় পড়া হয়। আর কিছু, কিছু বিষয়কে এড়িয়ে যাওয়া হয়। এড়িয়ে যেয়ে মোটামুটি তার যেটা খুঁজতে চাইছি সেটার উপর ফোকাস করা হয়। ঠিক আছে? দুটো জিনিস আপনি দেখেন ভালোমতো করে তাই দেখবেন যে এখানে দুটোই কিন্তু কাছাকাছি একটা বিষয়। স্ক্যানিং যেমন স্কিমিং যেমন, স্ক্যানিং তেমন। কিন্তু পার্থক্য রয়েছে। সেই পার্থক্য কি? বৈশিষ্ট্যগুলো পড়লে আমরা মোটামুটি পার্থক্যগুলো বুঝতে পারবো। আচ্ছা, পাঠের পুরো লেখাটি পড়ার পরিবর্তে পাঠক দ্রুত চোখ বুলিয়ে প্রয়োজনীয় তথ্যটি চিহ্নিত করে। এটি বিশেষভাবে উপকারী যখন আপনাকে দ্রুত কোনো নির্দিষ্ট প্রশ্নের উত্তর বা তথ্য খুঁজতে হয়। যেমন ডায়েরি, সূচি অথবা কোনো নিবন্ধের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যা বা তারিখ যখন খুঁজতে হয়, তখন এই পুঙ্খানুপুঙ্খ পাঠ বা স্ক্যানিং কৌশলটি প্রয়োগ করা হয়। বা আপনার ডায়েরি লেখেন বা ডায়েরির মধ্যে হয়তো কোনো একটা ঘটনা লিখেছেন বা কোনো তারিখ লিখেছেন। এবার আপনার সেই সময়টা বা সেই তারিখটা জানার প্রয়োজন বা ঘটনাটা জানার প্রয়োজন। এবার আপনাকে ডায়েরির প্রতিটা পৃষ্ঠা খুঁজতে হচ্ছে। কত তারিখে দেখছি। এবার সব তারিখ দেখতে হচ্ছে, বিষয়বস্তু দেখতে হচ্ছে, দ্রুত করতে হচ্ছে। সেক্ষেত্রে স্ক্যানিং কৌশলটা এখানে প্রয়োগ করা হয়। বৈশিষ্ট্যগুলো কি? নির্দিষ্ট তথ্য খোঁজা। পুঙ্খানুপুঙ্খ পাঠের মাধ্যমে কোনো নির্দিষ্ট তথ্য বা ডেটা খুঁজে বের করা হয়। যেটা কিন্তু অস্বচ্ছ পাঠে হয় না। নির্দিষ্ট মানে নেই, মূল বিষয়বস্তু বোঝার চেষ্টা করা হয় এখানে। আর এখানে নির্দিষ্ট তথ্য খোঁজা হয়। আপনি যেটা চাইছেন সে তথ্য খোঁজার চেষ্টা করা হয়। দ্রুত পাঠ করা হয়। এখানে দ্রুত পাঠ করা হয়। আর ওখানে পাঠ করা হয় না। জাস্ট খালি চোখ বুলিয়ে পয়েন্টগুলো খোঁজা হয়। ঠিক আছে? এটি দ্রুত খুব পাঠ করার পদ্ধতি, যেখানে পাঠ্য পুরোপুরি পড়া হয় না। তবে গুরুত্বপূর্ণ অংশগুলোর দিকে নজর দেওয়া হয়। নেক্সট হচ্ছে বিশদভাবে মনোযোগ দেওয়া। পাঠের প্রতিটি অংশে বিশদ মনোযোগ দেওয়া হয়, যাতে নির্দিষ্ট তথ্য সহজে পাওয়া যায়। পাঠ না করলেও আমরা কিন্তু চোখে, চোখে অনেক কিছু পড়ি। তাই কিনা? আপনি দেখবেন যে আপনি অনেক সময় একটা কোনো কবিতা পড়ছেন বা উপন্যাস পড়ছেন। মুখে কিছু বলছেন না, পাঠ করছেন না, শব্দ হচ্ছে না। কিন্তু আপনি মনে, মনে চোখের ইশারাতে আপনি জাস্ট দ্রুত পড়ে নিচ্ছেন। দ্রুত পড়ে নিচ্ছেন। অর্থাৎ প্রতিটা পাঠের বা প্রতিটা লেখা বা প্রতিটা শব্দের উপর আপনি মনোযোগ দিচ্ছেন। নেক্সট হচ্ছে ভালো মনোযোগের প্রয়োজন। অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ পাঠের মনোযোগী হতে হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মনোযোগ দিতে হয়। কারণ মনোযোগের উপর বেস করে পুঙ্খানুপুঙ্খ পাঠটা আহ, তার গুরুত্বটা এখানে মনোযোগের উপর বেস করে তার গুরুত্বটা যত সুন্দরভাবে মনোযোগ দেওয়া হবে। যেমন ধরুন আপনি এই যে লেখাটা, এই যে এখান থেকে এতখানি লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার এই লেখাটা আপনার যদি না পড়েন, শুধু চোখ বুলিয়ে যান যে এখানে মনোযোগ লেখাটা কোথায় আছে। প্রথম দেখলেন যেভাবে আপনি দেখে যাচ্ছেন মনোযোগ লেখাটা কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, দেখবেন যে অটোমেটিক্যালি একটা বিষয়গুলো আপনার পড়া হয়ে যাচ্ছে। আপনি উচ্চারণ করে পড়ছেন না, কিন্তু মোটামুটি চোখের ইশারায় আপনি বিষয়গুলো বুঝে যাচ্ছেন, পড়ছেন। ঠিক আছে? কেন পড়ছেন? কারণ প্রতিটা লেখাতে আপনি মনোযোগ দিচ্ছেন যে আহ মনোযোগ লেখাটা এর মধ্যে কোথায় রয়েছে? এখানে রয়েছে। এবার আপনাকে ১ম থেকে শেষ পর্যন্ত একবার দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পেলেন যে হ্যাঁ, মনোযোগ লেখাটা এখানে রয়েছে। নেক্সট হচ্ছে কিওয়ার্ড এর ব্যবহার। পাঠ্য থেকে কিওয়ার্ড বা মূল শব্দ খুঁজে বের করা হয়, যেগুলো বিষয়বস্তুতে সহায়ক। দেখবেন অনেক সময় বাংলা বাংলা বইয়ে বা বিভিন্ন বইয়ে কিওয়ার্ড থাকে। কিওয়ার্ড বলতে যে বইয়ের পিছনে কিছু এমনভাবে শব্দ ভান্ডারগুলো থাকে যে এই শব্দটা কত পৃষ্ঠায় দেওয়া আছে, এই শব্দটা কত পৃষ্ঠায় দেওয়া আছে। ঠিক আছে? এভাবে কিওয়ার্ড থাকে। তার ব্যবহারটা এই পুঙ্খানুপুঙ্খ পাঠে করা হয়। যেমন ধরুন আপনি মনোযোগ, এই শব্দটা বা এই মনোযোগ সম্পর্কে তথ্য জানতে চাইছেন বা আগ্রহ, এই তথ্য জানতে চাইছেন। এবার আগ্রহ এই লেখার মধ্যে কোথায় রয়েছে বা এই প্রবন্ধের মধ্যে কোথায় রয়েছে খোঁজার জন্য আপনাকে প্রবন্ধ পিছন দিকে যে শব্দ তালিকা বা শব্দ যেটা কি ওয়ার্ডের যে থাকে তালিকা থাকে, সেখান থেকে দেখলেন যে আগ্রহ আছে ২২ পৃষ্ঠায়,
64 পৃষ্ঠায়, 78 পৃষ্ঠায়, 112 পৃষ্ঠায়। এবার আপনাকে আগ্রহটা সেই পৃষ্ঠায় দেখতে হবে। আগ্রহের মধ্যে আপনি কি খুঁজতে চাইছেন সেটা আপনার নির্দিষ্ট পৃষ্ঠায় নম্বর খুলে এবার আপনাকে দেখতে হবে যে আপনি যে টপিকটা খুঁজতে চাইছেন আগ্রহের সেটা আপনার কোথায় রয়েছে। ঠিক আছে? ৬ নম্বর হচ্ছে নির্দিষ্ট সময়সীমা। পুঙ্খানুপুঙ্খ পাঠ সাধারণত খুব দ্রুত করতে হয়। যেখানে পাঠের গভীরে প্রবেশ করা হয়। অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ পাঠের একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। যেমন ধরুন আপনাকে একটা কোনো আগ্রহ, যেমন আমি উদাহরণ দিচ্ছি আগ্রহ বা ধরুন শিক্ষা, শিক্ষা-বিজ্ঞান শব্দটা খুঁজতে চাইছেন। এবার শিক্ষা-বিজ্ঞান কথাটা যখন খুঁজতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে সেটার উপর গুরুত্ব দিতে হচ্ছে যে শিক্ষা-বিজ্ঞান শব্দটা এই প্রবন্ধে কোথায় রয়েছে। ঠিক আছে? তো আপনাকে তো সারাদিন খুঁজে তো লাভ নেই। নির্দিষ্ট সময় থাকে যে এই সময়ের মধ্যে এই দ্রুত পাঠ পড়া হচ্ছে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে সেই তথ্যটা খুঁজতে হবে। ঠিক আছে? অর্থাৎ অতএব যে পুঙ্খানুপুঙ্খ পাঠ একটা নির্দিষ্ট সময় অনুযায়ী করতে হয় বা নির্দিষ্ট সময়ের একটা গুরুত্ব রয়েছে, যেটা কিন্তু অস্বচ্ছ পাঠ, সেই পাঠে সেভাবে নির্দিষ্ট সময়সীমার কোনো উল্লেখ নেই। ৭ নম্বর বিশ্লেষণাত্মক মনোভাব, অর্থাৎ পাঠ্য বিশ্লেষণ করার মাধ্যমে সঠিক তথ্য খোঁজা হয় যা কোনো সমস্যা সমাধান বা প্রশ্নের উত্তর দেয়। অর্থাৎ কি হয়, পাঠ্য বিশ্লেষণ করার মাধ্যমে সঠিক তথ্য খোঁজা হয়। এবার ধরুন আপনাকে একটা প্রবন্ধ দেওয়া হলো, সেই প্রবন্ধকে আপনাকে স্ক্যানিং করতে বলা হলো, যেখান থেকে নির্দিষ্ট কিছু শব্দ বলা হলো যে এই শব্দগুলো কোথায় রয়েছে, সেই শব্দগুলো খুঁজতে বলা হলো। এবার সেই আপনাকে যে পাঠটা করতে হবে সেটাকে বিশ্লেষণাত্মক পাঠ করতে হবে। অর্থাৎ মনে মনে বিশ্লেষণ করে নিতে হবে যে আহ তথ্যটা কোথায় রয়েছে বা এর শব্দগুলো কোথায় রয়েছে, নামটা কোথায় রয়েছে, তারিখটা কোথায় রয়েছে। একটা বিশ্লেষণের পর্যায়ে আপনাকে সেটাকে করতে হবে। ঠিক আছে? সেই সমস্যার সমাধান যেমন কোনো একটা সমস্যার সমাধান বা প্রশ্নের উত্তর দেওয়া। এবার আপনাকে একটা সমস্যা দেওয়া হলো, সেই সমস্যার সমাধান করতে বলা হলো। আপনাকে সমস্যা সমাধানের জন্য যে তথ্যগুলো প্রয়োজন, সেই তথ্যগুলোকে আপনাকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে হচ্ছে, ইন্টারনেট ঘাঁটতে হচ্ছে, বিভিন্ন বই দেখতে হচ্ছে, লাইব্রেরিতে গিয়ে তথ্য সংগ্রহ করতে হচ্ছে, খবরের কাগজ থেকে তথ্য সংগ্রহ করতে হচ্ছে, বিভিন্ন জার্নাল থেকে তথ্য সংগ্রহ করতে হচ্ছে। ঠিক আছে? তো অতএব আপনাকে যে তথ্য সংগ্রহ করতে হচ্ছে সেটা কি করতে হবে? বিশ্লেষণাত্মক মনোভাব দিয়ে তথ্যগুলোকে সংগ্রহ করতে হবে। অর্থাৎ প্রতিটা তথ্যকে বিশ্লেষণ করছেন। ঠিক আছে? নেক্সট হচ্ছে সন্দেহভাজন তথ্য শনাক্ত করা। অর্থাৎ পাঠের মধ্যে যে তথ্য সন্দেহজনক বা অপ্রাসঙ্গিক, সে তথ্যগুলোকে আপনি শনাক্ত করতে পারবেন। যেমন ধরুন এখানে আমার কিছু বানান যদি ভুল হয় বা শব্দ যদি ভুল হয়, মনে হলো যে আমি পয়েন্টটা করলাম, সেই পয়েন্টটা আমার ভুল হলো। আমি একবার দুটো চোখ বুলিয়ে যখন দেখে নিচ্ছি যে না, এই পয়েন্টটা আমার ভুল হলো। ঠিক আছে? সেক্ষেত্রে আমি সেটাকে শনাক্ত করার জন্য এই স্ক্যানিংটা খুব প্রয়োজন। আপনি একটা নোট লিখলেন, এবার নোটটাকে আপনি স্ক্যানিং করছেন, দেখছেন ভালো করে যে ঠিকঠাক আছে কিনা, প্রতিটা পয়েন্ট ঠিক আছে কিনা, প্রতিটা বিষয়বস্তু ঠিক আছে কিনা, এবং দ্রুত চোখ বুলিয়ে নিচ্ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। দ্রুত চোখ বুলিয়ে নিচ্ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। এবার সেখানে দেখলেন যে ২-১টা বানান ভুল আছে, কিছু একার আকারের কিছু মিস্টেক রয়েছে, সেগুলো আপনি শনাক্ত করলেন। অর্থাৎ অপ্রাসঙ্গিক বা সন্দেহভাজন বা ভুল, সেগুলো শনাক্ত করার জন্য পুঙ্খানুপুঙ্খ পাঠকে ব্যবহার করা হয়। কিন্তু অস্বচ্ছ পাঠ, যাকে আমরা স্কিমিং বলছে, সেটা কিন্তু এক্ষেত্রে ব্যবহার করা হয় না। নেক্সট হচ্ছে সম্পূর্ণতা, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ পাঠের মাধ্যমে পাঠটি পুরোপুরি পড়া হয় যা তার সম্পূর্ণতা নিশ্চিত করে। অর্থাৎ দ্রুত পড়লেও কিন্তু অনেক সময় অনেক তথ্য বা অনেক প্রবন্ধ, অনেক জার্নাল, অনেক নিউজ বা খবর সে দ্রুত পড়লেও কিন্তু যদি বুলিয়ে পড়ি, মুখে উচ্চারণ নাও করি, তাহলে কিন্তু তবুও একটা ডিটেলস, একটা কনসেপ্টটা আমার মধ্যে চলে আসে। কারণ যেহেতু স্কিমিং করছি, প্রতিটা লাইনের উপর গুরুত্ব দিচ্ছি, প্রতিটা শব্দের উপর গুরুত্ব দিচ্ছি, সেক্ষেত্রে একটি সেই পাঠের পরিপূর্ণতা বা তার টোটাল কনসেপ্টটা
আমার মধ্যে আমি সেটা জানতে পারি বা বুঝতে পারি। ঠিক আছে? সেটা কিন্তু অস্বচ্ছ পাঠের ক্ষেত্রে সেটা হয় না। নেক্সট হচ্ছে লক্ষ্য। এখানে আমার ভুল আছে। এখানে লক্ষ্যটা হবে অরিয়েন্টের হয়তো কোনো কারণে কিছু একটা পড়ে গেছে। লক্ষ্য, লক্ষ্য। এদিকে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। যেমন নির্দিষ্ট তথ্য খুঁজে বের করার জন্য পাঠটি গভীরভাবে পড়া হয়। এখানে নির্দিষ্ট লক্ষ্য হবে, পয়েন্টটা ভুল হয়েছে লিখতে। যেমন একটা ভুল হলো, বলতে গিয়ে হয়তো তখন স্ক্রিনে তখন আমি দেখেছি নোটটা লেখা টাইপ করার সময় অতটা খেয়াল করিনি। এই আর পয়েন্টটা আমি পেলাম। সেই পয়েন্টটা ভুল হয়েছে। আমি আমি স্ক্যানিং প্রতিটা বিষয়বস্তু বোঝানোর ক্ষেত্রে আমি বুঝতে পারলাম যে আমার পয়েন্টটা ভুল হয়েছে। ঠিক আছে? এক্ষেত্রেও কিন্তু আমি অ্যা স্ক্যানিং পদ্ধতি ব্যবহার করেছি। প্রতিটা বিষয়বস্তু পড়তে আসছি, বিষয়বস্তু বোঝাতে আসছি। সেক্ষেত্রে ধরা পড়ে গেল যে আমি ভুল করেছি। ঠিক আছে? অতএব একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে এবং নির্দিষ্ট লক্ষ্যটা কি? আপনি কিছু তথ্য খুঁজছেন, তারিখ খুঁজছেন, নাম খুঁজছেন বা কোনো একটা কিছু মানে খুঁজছেন। সেক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্যটা পূরণ করার জন্য আপনাকে পাঠটা গভীরভাবে পড়তে হচ্ছে বা গভীরভাবে জানার চেষ্টা করতে হচ্ছে। সেটাই হচ্ছে অ আ স্ক্যানিং বা পুঙ্খানুপুঙ্খ পাঠ। উদাহরণ কি? একটি বইয়ের সূচিপত্র বা সূচক ব্যবহার করে নির্দিষ্ট বিষয় বা তথ্য খুঁজে পাওয়া যায়। উদাহরণস্বরূপ বিজ্ঞান বইয়ে পুঙ্খানুপুঙ্খ পাঠের ব্যবহার করে নির্দিষ্ট একটা তথ্য বা সূত্র খুঁজে পাওয়া যায়। যেমন ধরুন এর উদাহরণ দেওয়া সূচিপত্র। সূচিপত্র পড়লেন, এবার সেখানে সূচিপত্রের মধ্যে আপনি চাইছেন যে ভূত্বক সম্পর্কে আপনি জানতে চাইছেন, যে ভূত্বক সম্পর্কে আপনি জানবেন বা ভূমিকম্প সম্পর্কে একটা তথ্য জানা দরকার। এবার ভূগোল বইয়ে ভূমিকম্প কোথায় হয়েছে সেটা আপনি বের করলেন, কত লেসনে আছে, কত অধ্যায় রয়েছে, কত নম্বরে আ উপ-এককে রয়েছে, সেগুলো বের করলেন। বের করে আপনাকে ভূমিকম্প বিষয়টা বের করতে পারলেন যে কত পৃষ্ঠায় রয়েছে। এবার ভূমিকম্পের মধ্যে যেটা চাইছেন সেটা করার জন্য ১ম থেকে শেষ পর্যন্ত আপনাকে চোখ বুলিয়ে দেখতে হবে যে আপনি ভূমিকম্পের কোন তথ্য চাইছেন বা কোন টপিকটা আপনি বোঝাতে চাইছেন বা বুঝতে চাইছেন। ঠিক আছে? এটার জন্য আপনাকে স্ক্যানিং পদ্ধতি প্রয়োগ করতে হবে। ঠিক আছে? ১ম থেকে আরেকবার আমরা মোটামুটি করে বুঝে নিই। এবার তারপরে আপনাদেরকে প্রশ্ন উত্তরের পালা আসবে। এখান থেকে আপনারা যে প্রশ্নগুলো আপনার আছে সেই প্রশ্নের উত্তরগুলো আমি দেব। তাহলে ১ম এ আমরা জানলাম যে অস্বচ্ছ পাঠ কি? অস্বচ্ছ পাঠটা আমি বলি সংক্ষেপে বলি। অস্বচ্ছ পাঠ হচ্ছে এমন একটি কৌশল, যে কৌশলের মধ্য দিয়ে আমরা কোনো লেখার মূল ভাব বা সারমর্ম বোঝার চেষ্টা করি, দ্রুত বোঝার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা লেখার শিরোনাম, উপশিরোনাম, ১ম থেকে শেষ বাক্য, বিভিন্ন ধরনের শব্দের বিভিন্ন ধরনের পয়েন্ট এগুলো একবার দেখে নিই। দেখে নিয়ে বোঝার চেষ্টা করি যে লেখার মূল বিষয়বস্তু কি রয়েছে। অতএব লেখার পুরোপুরি অর্থটা আমাদের কাছে বোধগম্য হয় না বা বুঝতে পারি না। কিন্তু মোটামুটি একটা ধারণা চলে আসে যেটি কিসের উপর বেস করে লেখাটা রয়েছে। তার কিছু বৈশিষ্ট্য রয়েছে বা প্রকৃতির নেচার রয়েছে যে কি বিষয়গুলো এখানে দেখা হয়। যেমন দ্রুত পড়া হয়, পাঠটা দ্রুত পড়তে হয়, প্রধান ভাব বোঝা, অর্থাৎ লেখা অর্থাৎ যে বিষয়বস্তু আমরা জানতে চাইছি তার প্রধান ভাবটা বোঝার জন্য আমরা অস্বচ্ছ পাঠকে ব্যবহার করি। সাধারণ ধারণা, অর্থাৎ লেখার যে তথ্য বিষয়বস্তু বোঝার জন্য একটা সাধারণ কনসেপ্টের জন্য আমরা এই অস্বচ্ছ পাঠকে ব্যবহার করি। আপনি বইমেলাতে গেলেন, একটি বই নিলেন, বই নিয়ে দেখলেন যে এটার মধ্যে কি বিষয়বস্তু আছে সেটা বোঝার জন্য আপনি সূচিপত্র দেখলেন বা কিছু কনটেন্ট দেখলেন বা কিছু পয়েন্ট গুলো দেখলেন, নেড়ে-চেড়ে দেখলেন যে বইটার মধ্যে কি বিষয়গুলো আছে। এগুলোর ক্ষেত্রে অস্বচ্ছ পাঠটা বা কৌশলটা খুবই গুরুত্বপূর্ণ। অভ্যাসগত দক্ষতা। অর্থাৎ এটা কিন্তু একটা অভ্যাস দরকার। আপনি একটা বই নিলেন, নেওয়ার পরে যে সব বুঝতে পারবেন না, ধারণা আসবে তা কিন্তু নয়। এটা দীর্ঘদিনের একটা অভ্যাস। আপনার কাছে অনেক বই আপনাকে দেওয়া হয়। আপনি ধরুন আপনার আ মা ভাষার প্রতি বা ল্যাঙ্গুয়েজ এর প্রতি বা সাহিত্যের প্রতি আগ্রহ আছে। সাহিত্যের বই দেখলে বুঝতে পারেন। এবার ধরুন আপনাকে অঙ্কের একটা বই দেওয়া হলো। অঙ্কের বই দেখে দেওয়া হলো, সেটা দেখা হলো যে এটা নেড়ে-চেড়ে দেখে এর মূল বিষয়বস্তু বোঝার। আপনি কিন্তু বুঝতে পারবেন না বা আপনি জানতে পারবেন না যে এই বিষয়বস্তু কি রয়েছে, মূল ভাববস্তু কি রয়েছে। অতএব এর একটা অভ্যাসের বিষয় আছে বা দক্ষতা একটা বিষয়ের মধ্যে পড়ছে।
তা হচ্ছে বিশ্বস্ত অংশে মনোযোগ বা গুরুত্বপূর্ণ অংশে মনোযোগ। এখানে কিছু পয়েন্ট নিজের মতো করতে পারেন। পয়েন্টগুলো দেওয়া 10টা পয়েন্ট দেওয়া আছে, নিজের মতো করে এটা লিখবেন। 5 নম্বরের জন্য 10টা পয়েন্ট দরকার হয় না। 5 নম্বরে যদি আসে 5টা করে 5-6টা পয়েন্ট লিখলেও হবে। লেখার মধ্যে 1 লাইন বা 2 লাইন করে লিখলেন তাহলেই হবে। আমি বেশি, বেশি করে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য। গবেষণার সহায়ক অর্থাৎ বিষয় যে বিষয়বস্তুগুলো জানতে চাইছেন বা গবেষণার যে টপিকটা আপনি জানতে চাইছেন টপিক সম্পর্কে, সেক্ষেত্রে আপনাকে দ্রুত কিছু পাঠ করে বা সেখান থেকে তথ্যগুলো দেখে আপনাকে গবেষণা কাজের জন্য আপনাকে নির্বাচন করতে হবে বা তথ্য সংগ্রহ করতে হয়। অর্থাৎ গবেষণাকে কাজে এই অস্বচ্ছ পাঠটা খুব সাহায্য করে। কম মনোযোগী পাঠ অর্থাৎ গভীর বিশ্লেষণের প্রয়োজন হয় না। মনোযোগটা মোটামুটি মনোযোগ দিলেই হয়। গভীরভাবে মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই। দৃষ্টি নির্ভর অর্থাৎ চোখের দৃষ্টির উপর নির্ভর করে। আপনার চোখের দৃষ্টিশক্তির উপর এটাকে বিশেষ নির্ভর করে। যেটা উদাহরণ দিলাম, বইমেলার একটা বইয়ের উদাহরণ দিলাম। আপনি যে বইটা নিচ্ছেন বা যেটা বইটা আপনি দেখছেন, সেই বইটার পয়েন্টগুলো আপনাকে দেখার জন্য চোখের দৃষ্টিশক্তিটা প্রখর হতে হবে। কোথায় কি পয়েন্ট রয়েছে ২-৩টে পয়েন্ট দেখলেন, পয়েন্টের উপর বেস করে আপনাকে বুঝতে হবে যে বইটার বিষয়বস্তু কি? বা যে গল্পটা আপনি নিয়েছেন গল্পের বইটা পুরোপুরি পড়ার তো সময় নেই। এবং গল্পে কিছু চরিত্র, কিছু ক্যারেক্টার, কিছু লেখা, কিছু অর্থ আপনি দেখে নিলেন। দেখার উপর বেস করে দেখলেন যে নাটকটা খুব সুন্দর বা গল্পটা খুব ভালো বা উপন্যাসটা খুব ভালো। তার বেস করে আপনি সেটাকে নির্বাচন করলেন। পরীক্ষার প্রস্তুতিতে খুবই কার্যকর। অর্থাৎ পরীক্ষার সময় আমরা শেষ মুহূর্তে প্রস্তুতি নেই। পরীক্ষার কয়েক মুহূর্তে ঢোকার আগে আমরা দেখে নিই যে কি, কি আছে একবার দেখে নেওয়ার জন্য এই অস্বচ্ছ পাঠের কৌশলটা প্রয়োগ করি। এখানে পুরোপুরি দেখা সম্ভব হয় না। শুধুমাত্র পয়েন্ট গুলো দেখে নিই, তার আ ভূমিকা দেখে নিই, উপসংহার দেখে নিয়ে আমরা বিষয়বস্তু মনে রাখার চেষ্টা করি। এই হচ্ছে অস্বচ্ছ পাঠের বৈশিষ্ট্য। নেক্সট আলোচনা করলাম পুঙ্খানুপুঙ্খ পাঠ। অর্থাৎ যে প আ যে ক অ্যা অ্যা পুঙ্খানুপুঙ্খ পাঠ হচ্ছে এমন একটা কৌশল, যে কৌশলের মধ্য দিয়ে দ্রুত পাঠ করা হয় এবং কিন্তু প্রতিটা বিষয়বস্তুর উপর গভীরভাবে মনোযোগ দেওয়া হয় এবং যেটা খুঁজতে চাওয়া হয় বা যে জানতে চাওয়া হয় সেটার উপর বিশেষ করে ফোকাস করা হয়। সেটা হচ্ছে পুঙ্খানুপুঙ্খ পাঠ। অর্থাৎ এটাও দ্রুত পাঠ করা হয়। কিন্তু বিষয়বস্তুকে ফোকাস করা হয়। প্রতিটা বিষয়বস্তুকে ফোকাস করে আমরা সে তথ্যগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি। এর বৈশিষ্ট্যগুলো কি? নির্দিষ্ট তথ্য খোঁজা হয়। এখানে নির্দিষ্ট একটা তথ্য খোঁজা হয়। যেমন ওখানে আপনি যাবেন, যদি আমাদের পার্থক্যটা আমরা একটু মোটামুটি আলোচনা করি, দেখবেন যে অস্বচ্ছ পাঠের নির্দিষ্ট কোনো তথ্য খোঁজার উপর এখানে দেওয়া হয়নি। আপনি একটা উপন্যাস কিনছেন, উপন্যাস বই কিনছেন, সেক্ষেত্রে নির্দিষ্ট তথ্য কি খুঁজবেন? উপন্যাসটা আপনি পড়েননি। কিন্তু উপন্যাসের নাম, উপন্যাসের বিষয়বস্তু দেখে, তার সংক্ষিপ্ত বিষয়বস্তু দেখে বা ভূমিকা দেখে, তার আ কিছু ক্যারেক্টার দেখে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে এর মধ্যে কি রয়েছে। ঠিক আছে? অতএব এখানে নির্দিষ্ট কোনো তথ্য খোঁজার আ অ অস্বচ্ছ পাঠে নির্দিষ্ট কোনো তথ্য খোঁজার কোনো ব্যাপার থাকে না। কিন্তু পুঙ্খানুপুঙ্খ পাঠে নির্দিষ্ট অর্থ খোঁজার ব্যাপার থাকে। এবার দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের সম্পর্কে আপনার লিখতে বলা হলো বা রবীন্দ্রনাথের উপন্যাস আ য আ আ রবীন্দ্রনাথের উপন্যাস একটা পয়েন্ট দেওয়া হলো। সেই উপন্যাসে বেস করে আপনি লিখতে হলো যে তার উপন্যাসের মধ্যে কি, কি উপন্যাস তিনি লিখেছেন। এজন্য আপনাকে উপন্যাসগুলো ভালো করে পড়তে হবে। তার উপন্যাস সম্পর্কে যে প্রবন্ধগুলো আছে সেই প্রবন্ধগুলো পড়তে হবে। আপনাকে দ্রুত পয়েন্টগুলো খুঁজে নিতে হবে যে আপনি যে টপিকটা লিখছেন বা জানতে চাইছেন সেই পয়েন্টগুলো খোঁজার জন্য আপনাকে বিষয়গুলো ভালো করে দেখতে হবে যে কোথায় রয়েছে। ঠিক আছে? বিশদভাবে মনোযোগ দেওয়া অর্থাৎ বিশদভাবে মনোযোগ দেওয়া মানে গভীরভাবে মনোযোগ দেওয়া। ঠিক আছে? অর্থাৎ পাঠের প্রতি গভীরভাবে মনোযোগ দিতে হবে। মনোযোগটা ওখানে বিশেষ করে গুরুত্বপূর্ণ। এখানে মনোযোগটা গুরুত্বপূর্ণ। একটা পাঠকে আপনি যে বিষয়টা পড়ছেন সেটা প্রতিটা লাইনটাকে পড়তে হবে। আমরা যেমন অনেক সময় কি করি? আ গল্প, উপন্যাস বা পড়ার সময় আমরা আঙ্গুলটা আস্তে, আস্তে হাত বুলাই। আঙ্গুলটাকে বুলাই নিই। চোখে উচ্চারণ না করলেও মোটামুটি আঙ্গুলটাকে বুলাই নিই। এই আঙ্গুলটা বুলানোর মধ্য দিয়ে কিন্তু আমরা বিষয়বস্তু পড়ি। উচ্চারণ না করলেও কি হবে? চোখের মাধ্যমে আমরা বিষয়বস্তুকে বোঝার বিষয়বস্তুগুলো কিন্তু ১ম থেকে শেষ পর্যন্ত পড়েই ফেলি চোখের মাধ্যমে। ঠিক আছে? ম আ ওটা হচ্ছে নীরব পাঠের মধ্য দিয়ে। ভালো মনো ভালো মনোযোগ এই পয়েন্ট গুলো মোটামুটি একই। হ্যাঁ? তো কি কিওয়ার্ড এর ব্যবহার। অর্থাৎ কিওয়ার্ড বলতে সূচিপত্র
বা শব্দার্থ এরকম কিছু কিওয়ার্ড ব্যবহার করা হয় যে পাঠটা খোঁজার জন্য। হ্যাঁ, এখানে ধরুন আপনি এটা কোনো একটা অংশ খোঁজার চেষ্টা করেছেন বা কোনো টপিক জানার চেষ্টা করেছেন বা কোনো একটা নাম জানার চেষ্টা করেছেন, সাল জানার চেষ্টা করছেন। সেক্ষেত্রে কি হয়, আমরা পিছন দিকে বইয়ের পিছন দিকে দেখবেন অনেক সময় আ শব্দার্থ বা কি শব্দ কি বলে কিছু অপশন থাকে। যে শব্দ কিগুলোর মধ্য দিয়ে আপনাকে যেমন ধরুন আপনার উদাহরণ হিসেবে যে বলি যে আগ্রহ বা আগ্রহ লেখাটা কত পৃষ্ঠায় রয়েছে সেটা আপনি আগ্রহের মধ্যে আপনি অন্য কিছু খুঁজতে চাইছেন। আগ্রহ টপিকের উপর বেস করে কিন্তু অন্য খোঁজার চেষ্টা করছেন। কিন্তু আগ্রহটাকে পেলে কোন পৃষ্ঠায় আগ্রহ সম্বন্ধে লেখা আছে সেটা আপনার খুঁজে পেতে হবে। সেই পৃষ্ঠা বের করে এবার আগ্রহ সম্পর্কে যেটা জানতে চাইছেন সেটা আপনাকে খুঁজতে হবে। অর্থাৎ কিওয়ার্ড ব্যবহারটা এক্ষেত্রে করা হয়, যেটা কিন্তু অস্বচ্ছ পাঠে করা হয় না। নির্দিষ্ট সময়সীমা, একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। যে আপনি এটা কোনো একটা গবেষণা করছেন, সেই গবেষণার জন্য কিছু তথ্য প্রয়োজন। সেই তথ্যটা গবেষণার জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনাকে সেই তথ্যটা সংগ্রহ করতে হবে বা তথ্য সংগ্রহ করে আপনার গবেষণাটা লিখতে হবে। যেটা কিন্তু নির্দিষ্ট সময়সীমা থাকে না। একটা না বইমেলাতে বই নিলেন, ঘন্টার পর ঘন্টা আপনি দেখে যাচ্ছেন পয়েন্টগুলো কোথায় কি আছে। সম্পূর্ণ দেখছেন না। কিন্তু আপনি দেখছেন ভালো মতো। অনেকক্ষণ সময় ঘুরে ফিরে দেখছেন। কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খ পাঠে কি হয়? একটা সময়সীমা থাকে যে এই সময়ের মধ্যে আপনাকে এই তথ্য দেখতে হবে, এই সময়ের মধ্যে আপনাকে এই তথ্য দেখতে হবে। একটা মোটামুটি সময়সীমার মধ্য দিয়ে আপনাকে এটা যেতে হয়। তারপরে কি হয়? যে বিশ্লেষণাত্মক মনোভাব। অর্থাৎ আপনি যে টপিকটা খোঁজার চেষ্টা করছেন, সে বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গিকে আপনাকে এখানে আ কাজে লাগাতে হবে। অর্থাৎ যেমন ধরুন কোনো একটা সমস্যার সমাধান বা প্রশ্নের উত্তর যখন আপনি খুঁজছেন, তখন কি হয়? যে সেই টপিকে সেই প্রশ্ন বা সমস্যা সমাধানের উপর সমস্যা সমাধানের জন্য যে তথ্য দরকার, যে ডেটা দরকার সেগুলো আপনি বিভিন্ন জায়গা থেকে খুঁজছেন। বিভিন্ন প্রবন্ধ, উপন্যাস, গল্প থেকে আপনি খোঁজার চেষ্টা করছেন। ঠিক আছে? অতএব সেক্ষেত্রে বিশ্লেষণাত্মক একটা মনোভাব একটা এখানে প্রয়োজন। যেটা কিন্তু অস্বচ্ছ পাঠের প্রয়োজন হয় না। সন্দেহভাজন তথ্য শনাক্তকরণ বা ভুল তথ্য শনাক্তকরণ বা অপ্রাসঙ্গিক তথ্য শনাক্তকরণ। হ্যাঁ? অস্বচ্ছ পাঠে কি স্বচ্ছ পুঙ্খানুপুঙ্খ পাঠের মাধ্যমে কি হয়? কোনো একটা পাঠ যখন করা হয় বা কোনো একটা বিষয়বস্তু পড়া হয়, তখন সে পাঠে পড়তে আমরা ভুলগুলো আমরা বুঝতে পারি বা অপ্রাসঙ্গিক যে বিষয়গুলো সেটা বুঝতে পারি। আপনি লিখলেন, লেখার পর দেখলেন যে একবার চোখ বুলিয়ে নিলেন যে কোথায় কি লিখেছেন, ভুল হলো বা ঠিক হলো কিনা বা ভুল হয়েছে কিনা বা কোথায় কি ভুল হয়েছে। সেজন্য আমরা কি করি? স্ক্যানিং পদ্ধতি ব্যবহার করি। ১ম থেকে শেষ পর্যন্ত আস্তে সবগুলো দেখার পর যে ভুলগুলো আছে সে ভুলগুলোকে আমরা শনাক্ত করতে পারি। সম্পূর্ণতা, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ পাঠের মাধ্যমে পাঠটি পুরোপুরি পড়া হয়ে যায়। তা সম্পূর্ণ নিশ্চিত করে। অর্থাৎ সম্পূর্ণটা নিশ্চিত করে, অর্থাৎ সম্পূর্ণ বিষয়বস্তু পড়তে পারি বা জানতে পারি। নির্দিষ্ট লক্ষ্য। একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, যেটা আগেও বললাম। লক্ষ্য থাকে যে নির্দিষ্ট লক্ষ্যে খুঁজে বের করার জন্য এই পাঠটি গভীরভাবে পড়া হয় বা এই কৌশলটি প্রয়োগ করা হয়। উদাহরণ হিসেবে সূচিপত্র বা সূচক ব্যবহার করে নির্দিষ্ট বিষয় বা তথ্য খুঁজে বের পাওয়া যায়। উদাহরণস্বরূপ একটি বিজ্ঞান বইয়ে পুঙ্খানুপুঙ্খ পাঠ ব্যবহার করে নির্দিষ্ট তত্ত্ব বা সূত্র খুঁজে পাওয়া যায়। আপনি যে মতন করে উদাহরণগুলো দেবেন, এটা একটা মোটামুটি ডেমো হিসেবে দেওয়া হয়েছে। এবার উপসংহার কি? উপসংহারের মধ্যে অস্বচ্ছ পাঠ যে পাঠটা কি, পাঠের গুরুত্বটা কি বা প্রয়োজনটা কি সেটা উপসংহারের মধ্যে থাকবে। ঠিক আছে? এই হচ্ছে আজকের ছোট্ট একটা টপিক ৫ নম্বরের জন্য। আমি এটাকে অনেকটা বড় করে অনেকগুলো করে পয়েন্ট দিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য। ঠিক আছে? তো আজকের পার্ট নিয়ে বা আলোচনা নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন।